প্রথম অধ্যায়। থিম: দ্য মিনস টু সাকসেস ইন গ্লোবাল পলিটিক্স। আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক নিয়ে যত কথা। দ্য ম্যাটার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ ভেরি সাটল অ্যান্ড এক্সকুইজিট। ভ্লাদিমির জিরিনোভস্কি। আন্তর্জাতিক সম্পর্ক কি? আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম কাজ হচ্ছে রাষ্ট্রগুলোর আচরণ বা বিহেভিয়ার ব্যাখ্যা করা। দূর প্রাচ্যের একটি দেশ, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে এই বলে যে পিয়ংইয়ং থেকে মিসাইল নিক্ষেপ করে সরাসরি ওয়াশিংটন ডিসিতে হামলা চালাতে আমি সক্ষম। এখন প্রশ্ন হলো, কেন উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম আচরণ করছে? আন্তর্জাতিক সম্পর্কের কাজ হচ্ছে উত্তর কোরিয়া কেন এরকম আচরণ করছে সেটার ব্যাখ্যা করা। প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকা প্রত্যক্ষভাবে বিরোধিতা করে। কিন্তু প্রথম উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ সেই আমেরিকার হয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশ আমেরিকার হয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? একইভাবে মুক্তিযুদ্ধের সময় ভারতের পর যে দেশটি বাংলাদেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করে সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার এক দশক পার না হতেই বাংলাদেশ থেকে সোভিয়েত রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। বাংলাদেশের এরকম আচরণ করার পেছনে কারণ কি? বাংলাদেশের এই আচরণটি বিশ্লেষণ করাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কাজ। ফ্রান্সকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একত্রিত হয়ে অকাস নামে একটি জোট গঠন করেছে। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রগুলো তাদের কোন স্বার্থকে কেন্দ্র করে একত্রিত হয়েছে? তাই রাষ্ট্রগুলোর সামষ্টিক আচরণ ব্যাখ্যা করাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কাজ। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বলতে মূলত রাষ্ট্রগুলোর আচরণ, দুটি রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক বাণিজ্য, অরাষ্ট্রীয় কর্মক ও সংস্থাগুলোর সাথে রাষ্ট্রের সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো ব্যাখ্যা করাকে বোঝায়। আন্তর্জাতিক সম্পর্ক মূলত রাষ্ট্রবিজ্ঞানের একটি সাবডিসিপ্লিন। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়ন শুরু হয়। কিন্তু তার আগেও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেছিলেন ফাদার অফ সায়েন্টিফিক হিস্ট্রি হিসেবে পরিচিত থুসিডাইডিস। অ্যানশিয়েন্ট পিরিয়ডে নগর রাষ্ট্র স্পার্টা ও অ্যাথেন্সের মধ্যে পেলোপনেশিয়ান যুদ্ধ হয়। কেন দুটি রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয়েছিল সেটির ব্যাখ্যা করেছিলেন থুসিডাইডিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্ব ব্যবস্থা, রাষ্ট্রের আচরণ, ফরেন পলিসি ইত্যাদি ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন থিওরি ও টার্ম নিয়ে আসেন। ফলশ্রুতিতে আন্তর্জাতিক সম্পর্ক বহুমাত্রিকতা পায়। আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল পলিটিক্স পরিভাষাটির মধ্যে পলিটিক্স শব্দটি রয়েছে, তার মানে বিষয়টি একটু জটিল। পলিটিক্স শব্দটি যেখানে বসবাস করে তার প্রতিবেশী হিসেবে অ্যাবিলিটি, পাওয়ার, সিকিউরিটি, ইন্টারেস্ট, ডমিনেন্স ইত্যাদি শব্দগুলো বসবাস করে। বিষয়টি একটু জটিল হওয়ায় ব্যাখ্যার দাবি রাখে। তত্ত্বগতভাবে একটি রাষ্ট্রকে কখন আমরা শক্তিশালী বলবো? একটি রাষ্ট্রের নিম্নোক্ত চারটি সক্ষমতা থাকলে আমরা তাকে পাওয়ারফুল স্টেট বা শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে পারি। 1. এক্সট্র্যাকটিভ ক্যাপাবিলিটি। এটি দ্বারা মূলত একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে পরিমাণ সম্পদ বা রিসোর্সের প্রয়োজন সেটা সংগ্রহ করার মতো সক্ষমতা রাষ্ট্রের আছে কিনা সেটি বোঝায়। তথা রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতাকেই এক্সট্র্যাকটিভ ক্যাপাবিলিটি বলা হয়। 2. রেগুলেটিভ ক্যাপাবিলিটি। একটি রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী থাকে, দল উপদল থাকে, স্বার্থান্বেষী গ্রুপ থাকে ও টেররিস্ট থাকে। এসব গোষ্ঠীগুলোর আচরণ নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতাই রেগুলেটিভ ক্যাপাবিলিটি।
অভ্যন্তরীণ সহিংসতা থেকে রাষ্ট্রকে রক্ষা করার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার যে সক্ষমতা তথা রাষ্ট্রের প্রশাসনিক ও সামরিক সক্ষমতাকে বোঝাচ্ছি। 3. ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি। একটি রাষ্ট্রের উন্নতির জন্য তার সম্পদের সুষম বন্টন প্রয়োজন। রাষ্ট্র হিসেবে নাগরিকদের মাঝে সম্পদের সুষম বন্টনের যে সক্ষমতা, সেই সক্ষমতাকেই ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি বলে। যেমন ধনীদের থেকে কর আরোপ করে সেগুলো সমাজে পুনর্বন্টন বা রিডিস্ট্রিবিউশন করা, রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো। রাষ্ট্রের সক্ষমতা তখনই বৃদ্ধি পাবে যখন রাষ্ট্রের সম্পদ কোনো রকম দুর্নীতি ও আত্মসাৎ ছাড়াই বন্টন করা সম্ভব হবে, তথা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা। 4. সিম্বলিক ক্যাপাবিলিটি। একটি রাষ্ট্রকে তখনই শক্তিশালী রাষ্ট্র বলা যায় যখন সে রাষ্ট্রটি তার প্রতি জনগণের ভালোবাসা, একাত্মতা, ভক্তি ও দেশপ্রেম জাগ্রত করতে পারে। জনগণের প্রতি রাষ্ট্রের এই আস্থা অর্জনের সক্ষমতাই হচ্ছে সিম্বলিক ক্যাপাবিলিটি। এটা আসলে কিছুটা ন্যাশনাল ইন্টিগ্রিটির মতোই। রাষ্ট্র যদি তার জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে না পারে, তাহলে সেটি শক্তিশালী রাষ্ট্র নয়। উপরিউক্ত 4টি মানদণ্ডের ভিত্তিতে আপনি পরীক্ষা করতে পারবেন একটি রাষ্ট্র আসলেই শক্তিশালী কিনা। এই 4টি সক্ষমতা যদি কোনো রাষ্ট্রের মধ্যে একসাথে বিরাজ করে, তাহলে আমরা বলতে পারি সেই রাষ্ট্রটি অভ্যন্তরীণভাবে শক্তিশালী। এই অভ্যন্তরীণ শক্তি আন্তর্জাতিক অঙ্গনে কাজে লাগিয়ে জাতীয় স্বার্থ উদ্ধার করাই আন্তর্জাতিক রাজনীতি। অর্থাৎ একটি রাষ্ট্রের শক্তিমত্তাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রয়োগ করার নামই আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স। তথা এই অভ্যন্তরীণ শক্তিমত্তাকে ব্যবহার করে অন্য আরেকটি রাষ্ট্রের উপর প্রভুত্ব স্থাপন করা, অন্য রাষ্ট্রকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা, বৈশ্বিক সম্পদের উপর নিজের প্রবেশাধিকার নিশ্চিত করা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে নিজের স্বার্থ অনুযায়ী আইন তৈরি করা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা ইত্যাদি বিষয়গুলোকেই বলা হয় আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি মূলত রাজনৈতিক ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত। আশা করি ইন্টারন্যাশনাল রিলেশনস ও ইন্টারন্যাশনাল পলিটিক্স এই দুটি বিষয় এখন পরিষ্কার। আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বা পাওয়ার বা শক্তি একটি বহুমাত্রিক ধারণা। আন্তর্জাতিক সম্পর্কে এটিকে দুইভাবে বিশ্লেষণ করা যেতে পারে। প্রথমত, শক্তি কেন্দ্রীভূত করার দৃষ্টিকোণ থেকে শক্তির কেন্দ্রীভূতকরণকে অন্যভাবে পাওয়ার ব্লক বা পোলারিটি বা ক্ষমতার মেরুকরণও বলা যায়। দ্বিতীয়টি হচ্ছে শক্তির ব্যবহার ও প্রয়োগের দিক থেকে, যেমন বিশ্ব ব্যবস্থায় সফট পাওয়ার, হার্ড পাওয়ার ও স্মার্ট পাওয়ারের ব্যবহার। শক্তি কেন্দ্রীভূত করা এবং শক্তির ব্যবহার, উপরিউক্ত এই দুটি বিষয় এখন আমরা উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করব। 1. পোলারিটি, পাওয়ার ব্লকস বা মেরুকরণ। আন্তর্জাতিক সম্পর্কে শক্তি বলতে ক্ষমতার মেরুকরণকে বা পোলারিটিকে বোঝায়। ক্ষমতার মেরুকরণকে আমরা 3টি ব্লকে ভাগ করতে পারি। উদাহরণস্বরূপ, ইউনিপোলারিটি বা একমেরু বিশ্ব, এমন বিশ্ব ব্যবস্থা যেখানে একটিমাত্র রাষ্ট্র রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সামরিকভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ এমন বিশ্ব ব্যবস্থা যেখানে শুধু একটি রাষ্ট্রই শক্তিশালী আর তার প্রতিযোগী কেউ নেই। যেমন স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র বিশ্বের একক পরাশক্তি ছিল। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে যুক্তরাষ্ট্র বিশ্বের একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। আন্তর্জাতিক ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত ইউনিপোলার বা একমেরু থাকবে যতক্ষণ পর্যন্ত নতুন আরেকটি পরাশক্তির উদ্ভব না হয়। তাই 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের একক পরাশক্তি বা হেজিমন। তার প্রতিযোগী কেউ ছিল না। তাই ওই একমেরু বিশ্ব ব্যবস্থাটিকে পরিভাষা হিসেবে আমেরিকান প্রাইমেসিও বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানী উইলিয়াম
উলফর্তের মতে বিশ্বে শুধু একটি পরাশক্তি থাকলে বিশ্ব ব্যবস্থা স্থিতিশীল থাকে, কারণ তার কোনো প্রতিযোগী না থাকায় যুদ্ধ বাধে না। আর এই প্রেক্ষাপট থেকেই পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট গিলপিন ও স্টিফেন ক্রেজনার হাজির হন হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরি নিয়ে। এই তত্ত্বের মূল কথা হলো, বিশ্বে যখন শুধু একটি শক্তিশালী রাষ্ট্র থাকবে তখন বিশ্ব ব্যবস্থাটি স্থিতিশীল থাকার সম্ভাবনা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। উইলিয়াম মোলফর্তের অন্যতম সমালোচক মন্টেভিউয়ের মতে, পুরো বিশ্ব ব্যবস্থা যখন একটি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে তখন পরাশক্তি ওই রাষ্ট্রটি নিজ স্বার্থের জন্য অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধে লিপ্ত হয়, কারণ তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না। যেমন স্নায়ুযুদ্ধ পরবর্তী 1990 সাল থেকে এখন পর্যন্ত মোট 30 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র 20 বছরই বিশ্বের নানা জায়গায় যুদ্ধে লিপ্ত ছিল। তাই বৈশ্বিক পাওয়ার বা ক্ষমতা শুধু একটি রাষ্ট্রের হাতে থাকা বিশ্ব ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। বাইপোলারিটি বা দ্বিমেরু বিশ্ব এমন বিশ্ব ব্যবস্থা যেখানে শুধু দুটি শক্তিশালী রাষ্ট্র বিশ্বকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 থেকে 1990 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পুরো বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। তাছাড়া অষ্টাদশ শতাব্দীতেও দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা ছিল। 1754 থেকে 1763 সাল পর্যন্ত গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স গোটা বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করেছিল। মাল্টিপোলারিটি বা বহুমেরু বিশ্ব বিশ্ব ব্যবস্থাটি যখন দুয়ের অধিক রাষ্ট্র নিয়ন্ত্রণ করে তখন সেটিকে বহুমেরু বিশ্ব বলা হয়, যেমন বর্তমান বিশ্ব ব্যবস্থা। 21 শতকের তৃতীয় দশকে এসে বিশ্বের রাজনীতি শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়া কেন্দ্রিক নয়। বর্তমানে চীন, ভারত, সৌদি, তুরস্ক, ব্রাজিল সহ অনেকগুলো শক্তিশালী রাষ্ট্র বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। হ্যান্স জে মর্গেনথাউ-এর মতে, বিশ্ব ব্যবস্থা যখন দুয়ের অধিক রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে তখন সেটা বেশি স্থিতিশীল বা স্টেবল হবে। এবার শক্তির দ্বিতীয় বিশ্লেষণটি নিয়ে আলোচনা করা যাক। 2. দ্য ডিগ্রি অফ ইউসেস, শক্তির ব্যবহার ও প্রয়োগের মাত্রা। আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বার্থ রক্ষার্থে রাষ্ট্রগুলো বিভিন্ন রকমের শক্তি বা পাওয়ার বিভিন্ন উপায়ে ব্যবহার করে থাকে। সময়ের প্রয়োজনে এবং পরিস্থিতি বুঝে ভিন্ন ভিন্ন উপায়ে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্র তার শক্তির প্রয়োগ করে। নিচে ব্যবহারের দিক থেকে 3 ধরনের শক্তি উল্লেখ করা হলো। হার্ড পাওয়ার, বর্তমানের আন্তর্জাতিক রাজনীতিকে গেম অফ পাওয়ার পলিটিক্স হিসেবে চিহ্নিত করা হয়। এর মানে হলো কে কাকে নিয়ন্ত্রণ করবে, কে কাকে নিজের দখলে নেবে এবং কিভাবে অন্যকে কথা শুনতে বাধ্য করাবে, এসবের খেলা। তাই পৃথিবীতে যে রাষ্ট্রগুলো সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অধিক শক্তিশালী তারা তুলনামূলক কম শক্তিশালী রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। শক্তিশালী দেশগুলো কর্তৃক দুর্বল দেশগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এবং তাদের উপর নানা প্রকার বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করা, ভয়ভীতি প্রদর্শন করা, যুদ্ধের হুমকি দেওয়া অথবা সামরিকভাবে প্রভাব বিস্তার করাকেই হার্ড পাওয়ার বলা হয়। এইভাবে ভয়ভীতি প্রদর্শন করে কিংবা মিলিটারি আক্রমণ করে অন্য আরেকটি রাষ্ট্রকে নিজের নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টাকে বলা হয় হার্ড পাওয়ার ডিপ্লোমেসি। এই হার্ড পাওয়ার ডিপ্লোমেসির 2টি কার্যকরী পদ্ধতি রয়েছে। পদ্ধতি 1, মিলিটারি আক্রমণ, যুদ্ধের ঘোষণা ও ড্রোন হামলা। উদাহরণস্বরূপ, 1, ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার জন্য খুবই প্রয়োজন। তাই রাশিয়া তার মিলিটারি শক্তি ব্যবহার করে ইউক্রেন থেকে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নিয়েছে। আর এটাই হার্ড পাওয়ারের উদাহরণ। 2, ইরাকের সাদ্দাম হুসেন কিংবা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি কেউই যুক্তরাষ্ট্রের কথা মতো চলতো না, তাই তাদেরকে উৎখাত করতে যুক্তরাষ্ট্রের একযোগে ড্রোন ও মিলিটারি হামলাই হচ্ছে হার্ড পাওয়ারের উদাহরণ। পদ্ধতি 2, হার্ড পাওয়ারের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমদানিকৃত পণ্যের উপর ট্যারিফ বা ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ।
উদাহরণস্বরূপ, বর্তমান সময়ে ইরান, কিউবা, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলা এসব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের অবাধ্য। যুক্তরাষ্ট্রের অবাধ্য হওয়ার কারণে এই রাষ্ট্রগুলোকে রোগ স্টেট বা অবাধ্য রাষ্ট্র বলা হয়। তাই অবাধ্য রাষ্ট্রগুলোকে নিজের বশে আনতে এই রাষ্ট্রগুলোর উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ হলো হার্ড পাওয়ারের উদাহরণ। সফট পাওয়ার। এবার আসি সফট পাওয়ার নিয়ে। এই সফট পাওয়ারের মানে হলো বিভিন্ন রাষ্ট্রগুলোকে নিজেদের বলয়ে নিয়ে আসতে কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করা। ছোট রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তাদের নিজেদের বলয়ে নিয়ে আসা, ছোট রাষ্ট্রগুলোর চলমান সমস্যা সমাধান করা ইত্যাদির মাধ্যমে সেই রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করাকেই সফট পাওয়ার ডিপ্লোমেসি বলা হয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই সর্বপ্রথম এই সফট পাওয়ারের ধারণাটি দিয়েছিলেন। জোসেফ নাই এর মতে একটি রাষ্ট্রকে নিজের বলয়ে ও পক্ষে নিয়ে আসতে হার্ড পাওয়ার বা মিলিটারি ক্ষমতা প্রদর্শন করা কোনো স্থায়ী সমাধান নয়। যেমন লিবিয়া, ইরাক ও আফগানিস্তানে হার্ড পাওয়ার ব্যবহার করে যুক্তরাষ্ট্র রাষ্ট্রগুলোকে বেশি দিন নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তাই একটি রাষ্ট্রকে দীর্ঘ সময়ের জন্য নিজের পক্ষে নিয়ে আসতে প্রয়োজন কূটনীতি। তাই একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে অথবা সেই রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলে এবং সেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসলে সেই রাষ্ট্রটি এমনিতেই শক্তিশালী রাষ্ট্রটির অনুগত থাকবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও জার্মানি ছিল যুক্তরাষ্ট্রের অবাধ্য, কিন্তু যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত জাপানকে যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়াতে সহায়তা করে ও জাপানের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নিজের হাতে নেয়। ফলস্বরূপ জাপান এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত ও ভালো বন্ধু। একইভাবে যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম জার্মানিকেও যুক্তরাষ্ট্র মার্শাল প্ল্যানের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছিল। অর্থাৎ একটি রাষ্ট্রকে নিজের পক্ষে নিয়ে আসতে দীর্ঘস্থায়ী সমাধান হলো সফট পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করা। হুমকি দিয়ে, অর্থনৈতিক অবরোধ দিয়ে এবং ড্রোন হামলা করে একটি রাষ্ট্রকে বেশি দিন নিয়ন্ত্রণে রাখা যায় না। তাই দীর্ঘস্থায়ী সমাধান হলো সফট পাওয়ার ব্যবহার করা। যুক্তরাষ্ট্রের বিগত কয়েক বছরের পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করলে সফট পাওয়ারের নতুন আরেকটি ধারা লক্ষ্য করা যায়। সেটি হলো আমেরিকা এখন বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের জন্য নতুন নীতি অবলম্বন করছে। যেসব দেশে আমেরিকাপন্থী সরকার নেই সেসব দেশে এখন আর আগের মতো সরাসরি সামরিক শক্তি বা মিলিটারি ইন্টারভেনশনস ব্যবহার করে না যুক্তরাষ্ট্র, বরং ওখানকার সরকার পরিবর্তনের জন্য ওই সব দেশের সরকার বিরোধীদেরকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, ভেনেজুয়েলার বর্তমান সরকার নিকোলাস মাদুরো রাশিয়াপন্থী। তাই রাশিয়াপন্থী এই সরকারকে হটানোর জন্য যুক্তরাষ্ট্র বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে সহযোগিতা করছে। হংকংয়ের যারা প্রো ডেমোক্রেটস তথা যারা শি জিনপিং এর বিরোধী তাদেরকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সহায়তা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র কিউবাতে কখনো সরকার বিরোধী আন্দোলন হলে সেখানে আমেরিকা আন্দোলনকারীদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে। একইভাবে ইরানে যখন সরকার বিরোধী আন্দোলন হয় তখন মার্কিন রাজনীতিবিদরা ফেসবুক কিংবা টুইটারে সরাসরি বিরোধীদের সমর্থন করে পোস্ট দেয়। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র বিরোধী নানা বক্তব্যের কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকেও ক্ষমতা হারাতে হয়েছে। স্মার্ট পাওয়ার। হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার উভয়ের মিশ্রণ হলো স্মার্ট পাওয়ার। একটি রাষ্ট্রকে নিজের বশে আনতে সেই রাষ্ট্রকে একসাথে অর্থনৈতিক অবরোধ দেওয়া, মিলিটারি হুমকি দেওয়া, কূটনৈতিক চাপ প্রয়োগ করা, ড্রোন হামলা করা ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়া, এই সবগুলোর সমন্বয়কে বলা হয় স্মার্ট পাওয়ার ডিপ্লোমেসি। যেমন যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান ও উত্তর কোরিয়ার উপর এই স্মার্ট পাওয়ার ব্যবহার করছে। অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার এই দুটোকেই একসাথে ব্যবহার করার নামই স্মার্ট পাওয়ার। বাংলাদেশের কূটনৈতিক শক্তি।
কেন বাংলাদেশের কূটনীতির সবচেয়ে বড় শক্তি সফট পাওয়ার? বাংলাদেশের কূটনৈতিক শক্তি নিয়ে আলোচনার সময় একাডেমিক ডিসকোর্সে প্রায়ই একটি প্রশ্ন উঠে, সেটা হচ্ছে বাংলাদেশের কূটনীতির বড় শক্তি কি? উত্তর হিসেবে সবার প্রথমে আসে এই কথাটি, ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ অফ বাংলাদেশ লাইজ ইন ইটস প্রমোশন অফ সফট পাওয়ার। প্রশ্ন হতে পারে, কেন রাজনীতি বিশ্লেষকেরা বাংলাদেশের কূটনৈতিক শক্তি বৃদ্ধির জন্য সফট পাওয়ারকে প্রমোট করার পরামর্শ দিচ্ছেন? উত্তরটা স্বাভাবিক। প্রথমত, একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী নয়। তাই যে রাষ্ট্রটি বাংলাদেশের কথা শোনে না, সেই রাষ্ট্রকে শাস্তি হিসেবে অর্থনৈতিক অবরোধ দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই। অর্থনৈতিকভাবে শক্তিশালী না হওয়ার কারণেই আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের উপর অর্থনৈতিক অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারছি না। একইভাবে প্রযুক্তি এবং মিলিটারি দিক থেকেও আমরা উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় অনেক পিছিয়ে। ফলশ্রুতিতে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের উপর সামরিকভাবে আক্রমণ করাটাও আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এক কথায়, শুরুর দিকের আলোচনায় হার্ড পাওয়ার এর যে দুটি পদ্ধতির কথা উল্লেখ করেছিলাম, অর্থনৈতিক অবরোধ ও মিলিটারি হামলা, তার কোনোটাই বাংলাদেশের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। একইভাবে আমরা দেখেছি স্মার্ট পাওয়ার হলো হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার উভয়ের সমন্বয়ে গঠিত। স্মার্ট পাওয়ারের অন্যতম শর্ত হলো একটি দেশকে সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে শক্তিশালী হতে হবে। কিন্তু বাংলাদেশ উভয় দিক থেকে শক্তিশালী না হওয়ায় কূটনৈতিক অঙ্গনে স্মার্ট পাওয়ারের ব্যবহারও করতে পারছে না। তাই বাংলাদেশের কূটনৈতিক শক্তির প্রধান হাতিয়ার হচ্ছে সফট পাওয়ারের ব্যবহার। এই সফট পাওয়ার ব্যবহার করেই বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নতি করতে হয়। আর সফট পাওয়ারের মূল শক্তি হচ্ছে কূটনৈতিকভাবে দক্ষ হওয়া। হার্ড পাওয়ার এবং স্মার্ট পাওয়ার না থাকা সত্ত্বেও একটি রাষ্ট্র যদি তার কূটনীতিতে অনেক চতুর বা দক্ষ হয়, তাহলে পরোক্ষভাবে হার্ড পাওয়ার এবং স্মার্ট পাওয়ার উভয়কেই ব্যবহার করা যায়। যেমন সফট পাওয়ার ব্যবহার করে এবং কূটনৈতিক দক্ষতার মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে বুঝিয়ে ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের উপর অর্থনৈতিক অবরোধ দেওয়া। কূটনৈতিক দক্ষতা দিয়ে রাশিয়া ও চায়নার সাথে একটি সমঝোতায় গিয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা। কূটনৈতিক শক্তিমত্তা দিয়ে রাশিয়াকে বুঝাতে হবে যে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার জন্য মিয়ানমারের চেয়ে বাংলাদেশ কেন বেশি গুরুত্বপূর্ণ। চায়নাকেও বোঝাতে হবে যে আন্তর্জাতিক অঙ্গনে কেন বাংলাদেশকেও চীনের প্রয়োজন। চীন, রাশিয়া সহ ইউরোপীয় রাষ্ট্রগুলোকে বাংলাদেশ কনভিন্স করতে পারবে কিনা সেটা নির্ভর করছে বাংলাদেশ সফট পাওয়ার ব্যবহারে কতটা দক্ষ এবং কূটনৈতিকভাবে কতটা প্রফেশনাল। তাই এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ কিভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারে, তখন উত্তর হচ্ছে একটি, সফট পাওয়ার ব্যবহার করে। তাই রোহিঙ্গা সমস্যার একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ঢাকা মূলত সফট পাওয়ারের দিকেই বিশেষ জোর দিচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট। আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতিতে জাতীয় স্বার্থ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং মৌলিক ধারণা। জাতীয় স্বার্থ বলতে অনেক সময় রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্যকে বোঝানো হয়ে থাকে। অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরিতে এবং রাষ্ট্রের পররাষ্ট্র নীতি প্রণয়নে জাতীয় স্বার্থ মুখ্য ভূমিকা পালন করে। এটা ফরেন পলিসির অন্যতম নির্ধারকও বটে। আজকের দুনিয়ায় যত কিছু ঘটছে, যেমন দুটি রাষ্ট্রের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও যুদ্ধ, চুক্তি, জোট গঠন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ও নিষেধাজ্ঞা আরোপ, প্রতিটি ধারণার পেছনে জাতীয় স্বার্থ সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। তাই প্রতিটি রাষ্ট্র তার ফরেন পলিসি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রথমে বিবেচনা করে। তত্ত্বগতভাবে জাতীয় স্বার্থকে দুভাবে বিশ্লেষণ করা যায়।
প্রধান স্বার্থ বা কোর ইন্টারেস্ট এমন সব স্বার্থ যা রক্ষার্থে রাষ্ট্রকে প্রয়োজনে সংঘাতে লিপ্ত হতে হয়, তথা যে সকল স্বার্থ সম্পর্কে রাষ্ট্র বিন্দুমাত্র ছাড় দিতেও রাজি নয়। যেমন রাষ্ট্রের ভূখণ্ডকে রক্ষা করা, সার্বভৌমত্বকে নিশ্চিত করা, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ও রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা ইত্যাদি। প্রতিটি স্বাধীন রাষ্ট্র তার নির্দিষ্ট সীমানাকে রক্ষা করতে প্রয়োজনে যুদ্ধেও লিপ্ত হয়। প্রথমত, এই ধরনের জাতীয় স্বার্থ রক্ষা বলতে বোঝায় একটি স্বাধীন রাষ্ট্রের কোনো একটি ভূখণ্ড নিয়ে যাতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ডাক না আসে। এজন্য রাষ্ট্রকে সবসময় কঠোরতার সাথে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে হয়। উদাহরণস্বরূপ, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও দ্বীপটি স্বাধীনতার জন্য আন্দোলন করলে ফিলিপাইন সেটা দমন করে। মিয়ানমারের কারেন বিদ্রোহীরা কারেন প্রদেশটি স্বাধীন করার জন্য আন্দোলন শুরু করলে মিয়ানমার সরকার সেটা দমন করে। তামিলরা শ্রীলঙ্কার উত্তর পূর্বাংশ নিয়ে একটি স্বাধীন তামিল রাষ্ট্র গঠনের আন্দোলন করলে শ্রীলঙ্কা সরকার সেটা দমন করে। তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ায় কুর্দি অধ্যুষিত অঞ্চল নিয়ে কুর্দিরা একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র বা কুর্দিস্তান গঠনের আন্দোলন চালাচ্ছে। তুরস্ক সহ বাকি রাষ্ট্রগুলো তাদেরকে কঠোর হস্তে দমন করছে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া রাজ্যটি স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করলে স্পেন সেটাকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে। ভারতের পাঞ্জাব রাজ্যের শিখ জনগোষ্ঠী সেখানে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন চালাচ্ছে, দিল্লি সেটাকে কঠোরভাবে দমনের চেষ্টা করছে। অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করা জাতীয় স্বার্থের প্রধান কেন্দ্রবিন্দু। দ্বিতীয়ত, আরেকটি অন্যতম জাতীয় স্বার্থ হচ্ছে অন্য কোনো রাষ্ট্র যেন আমার ভূখণ্ড দখল করে না নেয়। উদাহরণস্বরূপ কাশ্মীরের কথাও বলা যায়। কাশ্মীর ভূখণ্ডটি ভারত ও পাকিস্তান নিজেদের বলে দাবি করছে। কাশ্মীরকে উভয়ের জাতীয় স্বার্থ মনে করা হচ্ছে, তাই কাশ্মীরের দখল রাখা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধও হয়েছে। ফকল্যান্ড দ্বীপ দখল নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনা যুদ্ধে লিপ্ত হয়েছিল। একইভাবে হংকং ও তাইওয়ান প্রশ্নে চীন অটুট। সংঘাতে লিপ্ত হয়ে হলেও চীন তার তাইওয়ান ভূখণ্ড মেইনল্যান্ডের অধীনে রাখতে চায়। ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন ইত্যাদি রাষ্ট্রগুলো দক্ষিণ চীন সাগর দখল নিয়ে চীনের সাথে সংঘাতে লিপ্ত। অর্থাৎ একটি রাষ্ট্রের ভূখণ্ডকে রক্ষা করাই হচ্ছে অন্যতম জাতীয় স্বার্থ। পেরিফেরাল ইন্টারেস্ট বা গৌণ স্বার্থ। কিছু জাতীয় স্বার্থ রয়েছে যেখানে রাষ্ট্র সংঘাত এড়াতে প্রয়োজনে ছাড় দিতেও রাজি থাকে। কোর ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাষ্ট্র কিছুতেই ছাড় দিতে রাজি নয়, কিন্তু পেরিফেরাল ইন্টারেস্টের ক্ষেত্রে রাষ্ট্র কিছু কিছু বিষয়ে কম্প্রোমাইজ করে, যেমন অর্থনৈতিক স্বার্থ, সামরিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ ও সাংস্কৃতিক স্বার্থ ইত্যাদি। কূটনৈতিক অঙ্গনে এসব স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করে। ধরা যাক, বাংলাদেশ যখন জাতিসংঘের কোনো সাধারণ পরিষদে যোগ দেয়, তখন বাংলাদেশের উদ্দেশ্য থাকে কিভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যায় সেটার তৎপরতা চালানো। অর্থাৎ জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা সমাধান করা হলো বাংলাদেশের জাতীয় স্বার্থ। এখন জাতিসংঘ যদি রোহিঙ্গা সমস্যা সমাধানে উদ্যোগী না হয়, বাংলাদেশ কিন্তু জাতিসংঘের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। বাংলাদেশ যেটা করতে পারে সেটা হলো চেষ্টা চালিয়ে যাওয়া। একইভাবে চীনের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে সফরে আসে, তখন তার জাতীয় স্বার্থ হচ্ছে বাংলাদেশে কিভাবে আরও বেশি চীনা বিনিয়োগ বৃদ্ধি করা যায় এবং কিভাবে বাংলাদেশকে ভারতের বলয় থেকে বের করে চীনমুখী করা যায় সেটার প্রচেষ্টা চালানো। এখন চীনকে যদি বাংলাদেশে বিনিয়োগ করতে না দেওয়া হয়, চীন কিন্তু
বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। চীন যেটা করতে পারে সেটা হলো তার জাতীয় স্বার্থ রক্ষার্থে বাংলাদেশকে কনভিন্স করা। কোর ইন্টারেস্টের ক্ষেত্রে রাষ্ট্র যেমন সরাসরি সংঘাতে লিপ্ত হতেও রাজি থাকে, পেরিফেরাল ইন্টারেস্টের ক্ষেত্রে তেমনটি নয়। জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতি। We pay a price when special interests win out over the collective national interest. ক্রিস ক্রিস্টি। প্রশ্ন হচ্ছে, একটি রাষ্ট্রের ফরেন পলিসি কারা প্রণয়ন করে? সাধারণত যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে। এখন সেই পররাষ্ট্রনীতি যদি রাষ্ট্রের বা জাতীয় স্বার্থের পরিপন্থী হয়, তখন জনগণ সরকারের গৃহীত পররাষ্ট্রনীতিটি সংশোধন বা পরিবর্তন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করে এবং অনেক ক্ষেত্রে সরকারকে জন আন্দোলনের মুখে পড়তে হয়। সুতরাং জাতীয় স্বার্থ বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রাজনীতিতে ভাববাদীদের বা আইডিয়ালিস্ট থিওরিস্টদের মতে রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি প্রণয়নকালে নিজ দেশের জাতীয় ঐতিহ্য, মতাদর্শ ও মূল্যবোধকে সবসময় অগ্রাধিকার দেবে। কিন্তু বাস্তববাদী তাত্ত্বিকদের মতে, অর্থাৎ রিয়ালিস্ট থিওরিস্টদের মতে, ঐতিহ্য, মতাদর্শ ও মূল্যবোধকে বিবেচনা না করে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা উচিত। কারণ বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে এসব মতাদর্শ ওইভাবে কাজ করে না। বাস্তববাদীদের মতে পররাষ্ট্রনীতি তৈরি করা হয় শুধু নিজের লাভ ও স্বার্থকে কেন্দ্র করে, তাই এখানে মতাদর্শের তেমন কোনো গুরুত্ব নেই। উদাহরণস্বরূপ আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ইত্যাদি রাষ্ট্রগুলো জাতীয় মূল্যবোধ ও নিজেদের আদর্শকে ভুলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সৌদির সাথে ইসরায়েলের বর্তমানে ভালো সম্পর্ক এবং আগামী কয়েক বছরের মধ্যে হয়তোবা সৌদি আরবও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। অথচ ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ইসরায়েলের পক্ষ নেওয়া ইসলামী মতাদর্শের সাথে যায় না। সৌদি আরব সহ অনেক আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে বর্তমানে সম্পর্ক নর্মালাইজেশনের পথে হাঁটছে। দ্য আরব ইসরায়েলি নর্মালাইজেশন, এই পরিভাষাটি দ্বারা মূলত আরব দেশগুলো কর্তৃক ঐতিহাসিকভাবে অবৈধ রাষ্ট্র মনে করা ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া বোঝায়। অনেক বিশ্লেষকের মতে যে ইসরায়েল প্রতিনিয়ত প্যালেস্টাইনে বোমা হামলা চালায়, ফিলিস্তিনিদের বসতি উচ্ছেদ করে, সেই ইসরায়েলের সাথে মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপন করা তাদের ঐতিহ্য, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। কিন্তু বাস্তববাদীদের মতে আরব রাষ্ট্রগুলো তাদের আদর্শের চেয়ে বর্তমান প্রয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে। একইভাবে জাতীয় স্বার্থ বিবেচনায় পাকিস্তান ও তুরস্ক উইঘুরদের উপর চীনের নির্যাতনের বিরুদ্ধে বরাবরই চুপ থাকার চেষ্টা করে, কারণ রাষ্ট্রগুলো এমন কোনো পররাষ্ট্রনীতি তৈরি করতে চাচ্ছে না যাতে করে চীনের সাথে তাদের সম্পর্ক খারাপ হয়। তাই বাস্তববাদীদের মতে বর্তমান বিশ্বে আদর্শ ও মূল্যবোধের পরিবর্তে রাষ্ট্রের স্বার্থকেই গুরুত্ব দেওয়া হয়। তৃতীয়ত, অতীতে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে খুব বেশি বন্ধুত্বপূর্ণ ছিল তা নয়। এখনো মাঝে মাঝে কোনো বিষয়কে কেন্দ্র করে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক জটিল ও তিক্ত হয়ে ওঠে। যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একসময় তার নির্বাচনী প্রচারণা ওয়েবসাইটে ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদার পুনর্বহাল, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের সিএএ এর কড়া সমালোচনা করেছিলেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও ভারতের বিভিন্ন নীতির বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে। কিন্তু ভারত তার জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেমন কোনো আওয়াজ তোলেনি। প্রশ্ন হতে পারে, ভারত কেন এসব ইস্যুতে চুপ থেকেছে? কারণ এর পেছনে রয়েছে
জাতীয় স্বার্থ। চীনকে মোকাবেলা করতে এবং আর্থিক কারণে ভারতের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। যেমন ওয়ার্ল্ড ব্যাংক অথবা আইএমএফ থেকে ভারত যদি প্রয়োজন মতো ঋণ না পায়, তাহলে ভারতের উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হতে চায় না ভারত। তারা চায় যত কিছুই হোক যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার। আমেরিকার ভারতের প্রতি সমালোচনা অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও ভারতকে হজম করতে হয়। মাঝে মাঝে হালকা প্রতিবাদ করলেও জাতীয় স্বার্থের বিবেচনায় সেটা কখনো তীব্রতর আকার ধারণ করে না। অর্থাৎ জাতীয় স্বার্থ পররাষ্ট্রনীতি নির্ধারণের ব্যাপারে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। মূল্যায়ন। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় চীন জাতিসংঘের স্থায়ী সদস্যপদ তথা নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার লাভ করেছিল। কিন্তু আজকের দুনিয়ায় জাতীয় স্বার্থের বিবেচনায় চীন সেই ভেটো পাওয়ারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছে। চীন সর্বপ্রথম যে রাষ্ট্রের বিরুদ্ধে ভেটো প্রদান করেছিল সেটি হচ্ছে বাংলাদেশ, ১৯৭২। কিছু জাতীয় স্বার্থ থাকে যেগুলো স্বতন্ত্র হলেও অন্য আরেকটি রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। কিন্তু যে রাষ্ট্রটির উপর নির্ভর করতে হয় সেই রাষ্ট্রটি হয়তোবা আমাদের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নয়। তা সত্ত্বেও তার সাথে সম্পর্ক উন্নয়ন করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হয়। দ্য পিপলস রিপাবলিক অফ চায়না হিসেবে চীনের আত্মপ্রকাশ ঘটে ১৯৪৯ সালের ১ অক্টোবর। মাও জেদুংয়ের নেতৃত্বে চীনে তখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। পুঁজিবাদের ধারক যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক চীনকে স্বীকৃতি দেয়নি। দুটি দেশের মধ্যে সম্পর্কের এতটাই অবনতি ঘটেছিল যে ২০ বছরেরও বেশি সময় ধরে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি চীনের মাটিতে পা রাখেনি। অন্যদিকে চীনের সঙ্গে ফ্রান্স, ব্রিটেন ও কানাডার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। এতে মার্কিন যুক্তরাষ্ট্র অনুধাবন করল যে চীনের সাথে বাণিজ্য করে অন্য রাষ্ট্রগুলো উপকৃত হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অগ্রসর হন জাতীয় স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। চীনের জাতীয় স্বার্থ হলো মার্কিন পুঁজি গ্রহণ করে দ্রুত উন্নতি সাধন করা, অপরদিকে আমেরিকার জাতীয় স্বার্থ হলো চীনের বিশাল বাজার দখল করা। তাই উভয়ের স্বার্থ রক্ষার্থে এবং সম্পর্ক উন্নয়নে ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ও চীন একটি টেবিল টেনিস বা পিং পং খেলার আয়োজন করে। খেলার মধ্য দিয়ে দুটি দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যেটাকে পিং পং ডিপ্লোম্যাসি বলা হয়। ফলশ্রুতিতে ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র চীনকে স্বীকৃতি দেয় এবং চীনের উপর ২০ বছর ধরে চলমান নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। চীন যুক্তরাষ্ট্রের সহায়তায় জাতিসংঘের স্থায়ী ৫ সদস্য পদের মর্যাদা পায়। অর্থাৎ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র অনেক সময় যুগান্তকারী পররাষ্ট্রনীতি প্রণয়ন করে। কোয়েশ্চেনস টু থিঙ্ক অ্যাবাউট। বর্তমান বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত কারণে ইসরায়েলকে উপেক্ষা করার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি তার আদর্শের কথা বিবেচনা করে ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে নিজেকে বিরত রাখবে, নাকি বাস্তবতা মেনে নিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেবে? অর্থাৎ আদর্শভিত্তিক বা আইডিওলজিক্যাল পররাষ্ট্রনীতি হবে নাকি প্রয়োজন ভিত্তিক বা রিয়ালিস্টিক?